শেখ হাসিনার পতনের আন্দোলন শুধু একজন নেতার পরিকল্পনা থেকে সংগঠিত হয়নি, এটি একটি রিলে রেসের মতো সমন্বিত ছিল। যখন এক গ্রুপের সমন্বয়করা ধরা পড়লেন, তখন আরেকটি নতুন গ্রুপ দাঁড়িয়ে যায় নেতৃত্ব দেওয়ার জন্য। আব্দুল কাদের তাদের মধ্যে অন্যতম। তার ৯ দফা দাবি কোটা সংস্কার আন্দোলনের গতিপথ পাল্টে দেয়। শেষ পর্যন্ত পতন ঘটায় শেখ হাসিনার, সৃষ্টি হয় নতুন ইতিহাসের। নিম্নবিত্ত পরিবারে জন্ম নিলেও কাদেরের স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার। সেই ইচ্ছে থেকে 2018-19 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হন। বিজয় ৭১ হলে উঠলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে গণরুম সংস্কৃতির বিরুদ্ধে লিখলে বিরাগভাজন হতে হয় ছাত্রলীগ নেতাদের। আমি যখন হলে উঠে 1-1.5 মাস থাকি, এর মধ্যে হচ্ছে আর থাকা হয় না। হলে বিভিন্ন গেস্ট রুম, গণরুম, নির্যাতন। আমি আমার আন্টির বাসা লালবাগে থাকি। একটা পর্যায়ে গিয়ে চলে আসে আপনার 7 অক্টোবর 2019 সাল। তখন হচ্ছে আব্রাফাত, আমি তখন হলে থাকি আর কি, টুকটাক হলে থাকি, আবার হলে বাইরে থাকি। আব্রাফাত যেদিন মারা যায় 7 অক্টোবর, ওই দিন আমি হচ্ছে ফেসবুকে কমেন্ট করি। কমেন্টটা ছিল এরকম যে ছাত্রলীগ থাকার সুবাদে কিছু গালি শিখতে পেরেছে, ছাত্রলীগ গেস্ট রুমের সুবাদে। তো এই কমেন্টটা হচ্ছে আমার সিনিয়র স্ক্রিনশট রেখে দেয়। সেটা দেখে হচ্ছে আমার যে আবু ইউনুস, উনি আমাকে হল থেকে বের করে দেয়। আর কখনো এভাবে হলে ওঠা হয়নি আর কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোস্টের কারণে কাদের ক্রমশ একা হয়ে পড়েন। মুক্তভাবে মত প্রকাশের একটি প্ল্যাটফর্ম খুঁজতে থাকেন। 2022 সালে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে রাজনৈতিকভাবে সক্রিয় হন। দীর্ঘদিন কাজ করা হয় আমাদের যে আসিফ ভাই, আক্তার ভাই, তাদের সাথে দীর্ঘদিন কাজ করা হয়। কিন্তু পরবর্তী যখন আমরা যে স্ট্যান্ড নিয়ে আমরা পলিটিক্স করি, যে আদর্শ, যে বয়ান নিয়ে, যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করা যাবে না, যখনই সেটা প্রশ্নবিদ্ধ হয়, যখন সে নূরবাই থেকে সেটা মানা হয় না, তখন আমরা হচ্ছে কি এই যে অ্যালিগেশন আমরা বের হয়ে আসি। আমরা বলি না, আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করবো না। আমরা হচ্ছে নিজের ছাত্রদের একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, তার নিজেদের মতো কাজ করে যাবে, সে জায়গাতে আমরা বের হয়ে আসি। পরবর্তী আমরা ছাত্র শক্তি নামে একটা সংগঠন করি, আক্তার ভাইয়ের নেতৃত্বে নাহিদ ভাই থাকেন। আমরা এভাবে চলতে থাকি আর কি। এভাবে হচ্ছে আমাদের রাজনৈতিক যে পদাচারণা। আরেকটা বিষয়টা বলে রাখি, 2022 সালে আবরা ফাহাদের যে 7 অক্টোবর আবরা ফাহাদের 3য় শাহাদাত বার্ষিকীতে আমরা হচ্ছে রাজু ভাস্কর্যে একটা প্রোগ্রাম করি। সেক্ষেত্রে শুক্রবার ছিল, সেটা কি জুমার নামাজের পরে একটা প্রোগ্রাম হয়। তো আমরা দাঁড়াতে পারি নাই, 5 মিনিট দাঁড়াচ্ছি। তখন ছাত্রলীগ যে সৈকত ভাই কিংবা হচ্ছে গিয়ে আর অন্য যে নেতৃবৃন্দ, তারা তখন কি নেতৃত্বে ছিল না, এমনিতে অ্যাক্টিভ ছিল। আবার সামনে হচ্ছে ছাত্রলীগের সম্মেলন, সেইখান থেকে হচ্ছে তারা, আমরা যখন দাঁড়াই তখন হচ্ছে কি তারা আমাদের হামলা করে। আমাদের অনেকে হতাহত হয়। আমরা যখন ঢাকা মেডিকেলে যাই, ওইখানে আবার ঢাকা মেডিকেল গিয়ে আমাদের হামলা করে। হামলা একটা পরবর্তীতে হচ্ছে কি আমরা ভাবছি যে পুলিশ আসছে আমাদেরকে হয়তো সেফ দিবে। আমাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় 4টার দিকে। সারা রাত আমরা হচ্ছে গিয়ে শাহবাগ থানা গারদে থাকার পর রাতের 1টা দিকে খবর আসছে যে তোমাদের নামে মামলা হয়েছে, 2টা করে মামলা, আমাকে 5 নম্বর আসামে রাখা হয়েছে। তো মামলাতে যাই, নতুন অভিজ্ঞতা, আমরা তো বুঝতেছি না কী হচ্ছে। তো মামলা জেলে যাই, কেরানীগঞ্জ জেলে আমি 31 দিন ছিলাম। আমরা যারা ছিলাম প্রায় 24 জন, সবাই 31 দিনের মতো, কেউ আবার একটু বেশি ছিল। এভাবে কি একটা অধ্যায় আর কি। তখন থেকে আবার নতুন করে একটা মোড় ঘোরা শুরু হয়। উচ্চ আদালত 2018 সালে বাতিল হওয়া সরকারি চাকরির জন্য কোটা ব্যবস্থা 2024 সালের জুনে পুনর্বহাল করলে 5 জুলাইয়ে এর প্রতিবাদ জানিয়েছিলেন কাদের। তখনও তিনি কল্পনা করেননি এটি একটি বিশাল বিপ্লবে পরিণত হবে। পিছন থেকে কাজ করতাম। পিছন থেকে কাজের বিষয়টা হচ্ছে কি যে মাঠে যে শৃঙ্খলা বিষয়টা, এবং হচ্ছে কি খাবার পানি কে কোথায় কী করবে, এর দায়িত্ব আমি ছিলাম। আর এই জন্য কি সামনের দিকে মাইকে দেখা যায়, ক্যামেরার সামনে দেখা যায় না, কিংবা পরবর্তীতে এটা আমাদের সুবিধা হয়েছে। যখন আমাদের সমন্বয়করা গ্রেপ্তার হয় কিংবা আটক হয়, এক্ষেত্রে আমার কাজ করার সুযোগ সুবিধা হয়েছে। একটু বলি, যখন কি আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি কিংবা হচ্ছে কি কমপ্লিট শাটডাউন দিচ্ছি, সরকারের পক্ষ থেকে একদম নির্বিকার, নির্লিপ্ত মনোভাব। একদিন দেখা যায় কি হুট করে হচ্ছে 15 জুলাই, সেক্ষেত্রে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীর উপর হামলা করে। হামলা পরবর্তীতে হচ্ছে 16 জুলাই আমরা যেটা বলি, এর মধ্যে হচ্ছে আবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন বিতর্কিত মন্তব্য আসে, রাজাকার, ওইটা আবার আন্দোলনকে আরও বেশি ফুয়েল যোগায় আর কি, আমরা যেটা বলে থাকি। 19 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ গ্রেপ্তার হন। আসিফ এবং বকর তার 2 দিন আগেই গ্রেপ্তার হন। অন্য 2 সমন্বয়ক হাসনাত এবং সার্জিস 3 মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং গণমাধ্যমে 8 দফা দাবি তুলে ধরেন। তবে কাদের লক্ষ্য করেন এই 8 দফা দাবিতে কিছু গুরুত্বপূর্ণ দাবি বাদ পড়েছে, যা আগেই আলোচনা করা হয়েছিল। তিনি পদক্ষেপ নেন এবং দাবিগুলো পুনরায় গণমাধ্যমের সাহায্যে প্রকাশ করতে শুরু করেন 20 জুলাই থেকে। 9 দফা হচ্ছে কি, অনেকে বললো যে প্রধানমন্ত্রী পদত্যাগ, প্রথম দফা প্রধানমন্ত্রী পদত্যাগ। আমি বললাম যে না, এইভাবে প্রধানমন্ত্রী পদত্যাগ দেওয়া যায় না। আমরা এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি। শুরুতে ছাত্রদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদত্যাগ বিষয়টা হয় না। তো আমরা হচ্ছে কি আমরা বললাম ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এক্ষেত্রে যদি তিনি ক্ষমাও চান, তিনি কি আবার মেনে নিলেন যে কি ছাত্র হত্যা দায় তিনি মেনে নিয়েছেন,
কন্ট্রাডিক্টরি হয়ে যায়, কেন কি আসলে হয় না আর কি বিষয়গুলো। তাহলে আমরা মনে করতাম যে কি 9 দফার মধ্যে মূলত 1 দফা ছিল। যখন 9 দফাটা দিলাম তখন হচ্ছে আমার তো আর বাসায় থাকা মানে কি সম্ভব হচ্ছে না, তখন আমি হচ্ছে ফোনটা চেঞ্জ করে ফেলতাম। আমি হচ্ছে একটা বাটন ফোন ইউজ করি, আমার যে ফোনটা আছে ওটাকে ব্যাটারি এক জায়গায় কিংবা ফোন এক জায়গায় রেখে আসি, বাটন ফোন ইউজ করি। সেখানে হচ্ছে আমি সিমে ঢুকে যে সিমটার নাম্বারটা দিই। এক্ষেত্রে একটা বিষয়, যখন নাকি সাংবাদিক আপনার যে হাউসে যখন সংবাদটা পাঠায় তখন বলা হচ্ছে কি এটার তো কোনো ইয়া নাই, তার তো ভয়েস রেকর্ড লাগবে, সে দিচ্ছে এটা প্রমাণটাকে। তখন আমি রাতে 9টার দিকে যখন সিমটা অন করে 2 কিলোমিটার অনেক দূরে চলে যেতাম, গিয়ে সিমটা অন করে সাংবাদিকের সাথে কথা বলে 2 ঘন্টা কথা বলে আবার সিমটা অন করে বাসায় চলে আসতাম। এটা একটা বিষয়। যখন নাকি আসিফ ভাই 22 তারিখ বের হয়, আসিফ ভাই নাহিদ ভাই যখন 22 তারিখে বের হয়, তখন আসিফ ভাই আমাকে ফোন দেয় যে কাদের যে আমাদেরকে তো মানে অসুস্থ আমাকে অচেতন করে রাখছে ইনজেকশন দিয়ে, কিন্তু তোমাকে এভাবে রাখবে না, তোমাকে হয়তো বা কি শেষ করে দেবে, তুমি হচ্ছে সাবধানে থাইকো। কেন তুমি হচ্ছে যে 9 দফা দিয়ে, ওরা যেহেতু 8 দফা দিয়ে কোনোভাবে হচ্ছে কাউকে মানে ফোর্স করে কিংবা যেভাবে হোক 8 দফা দিয়ে সেটাকে ভিন্নভাবে আন্দোলনকে স্থগিত করে দিতে চাইছিলাম, কিন্তু তুমি আবার 9 দফা দিয়ে তাদের পুরো গেম প্ল্যানটাকে চেঞ্জ করে দিচ্ছো, সেক্ষেত্রে তুমি কি সাবধানে থাকো। তা আমি এভাবে বললো, এভাবে চলতে আসছে আর কি। আটক থাকার কারণে সিনিয়র নেতারা মাঠ সম্পর্কে পুরোপুরি অবগত ছিলেন না, তাই কয়েকদিনের জন্য কাদের ও জুনিয়ররা এই সময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। সিনিয়রদের সঙ্গে পরামর্শের পর প্রধানমন্ত্রীর পদত্যাগের 1 দফা দাবির প্রস্তাব দেন কাদের। 3 তারিখ দিবাগত রাত, শনিবার রাতে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিই যে না এভাবে হতে পারে না, আমরা 1 দফা দিয়ে দিই শনিবার রাতে, যেটা পরবর্তীতে হচ্ছে। কিন্তু আমি তো 1 দফা দিতে পারি না, তাই মাসুদ এবং রিফাতের সাথে যোগাযোগ করি, তারা বলে না যে সিনিয়ররা আছে, সিনিয়রের সাথে যোগাযোগ করে আমি দিই, আমরা আলোচনা করি। তারপরে বাইরের সাথে আলাপ করা হলো, বাইরে বললো যে না যে এভাবে দেওয়া যাবে না, আমরা হচ্ছে কি সবার সাথে 10টা মিডিয়া ডেকে দিই। তো আমরা ওই দিন আর শনিবার আর দিই নাই বিষয়টা। পরবর্তী রবিবারে হচ্ছে আমরা 4 তারিখ রবিবারে হচ্ছে আমরা বিষয়টা বাইরে যখন আগে তো তারা বলছিল যে তারা 3 দিন দেখবে, আস্তে আস্তে দেখবে, কিন্তু যখন আমি শনিবার যখন মানে প্রেশার ক্রিয়েট করি না আমরা দিবই, 3 তারিখ রাতে যখন দিবই, তখন তারা বাইরে মনে করে না এটা দেওয়া আসলে উচিত। এরই মধ্যে আমরা অনেকে আমরা 1 দফা দিয়ে আমাদের আনু মোহাম্মদ স্যার কিংবা অন্যান্য হচ্ছে 1 দফা দিয়ে আমরা ভাবলাম যে কি আসলে 1 দফা দেওয়া উচিত। এভাবে হচ্ছে 1 দফা পরে যা হওয়ার হোক, এভাবে হচ্ছে 1 দফার আগে যখন মানুষজনের কি জীবন মৃত্যু সন্ধিক্ষণ এভাবে দাঁড়িয়ে আছে, দিনে প্রতিদিন 20 জন 30 জন করে মারা যাচ্ছে, এবার 1 দফার পরে যা হওয়ার হোক 1 দফা আগে দিয়ে দিই। তখন বাইরে বুঝলেন যার বিষয়টা না 1 দফা দেওয়া উচিত। পরবর্তী 4 তারিখে আমরা শহীদ মিনার থেকে 1 দফা ঘোষণা করি, এভাবে হচ্ছে 1 দফাটা আসা। 9 দফা দাবির পক্ষে আন্দোলনের নেতৃত্ব দিয়ে পুলিশের হয়রানির শিকার হয় কাদেরের পরিবার, তাকে থামানোর জন্য চাপ দেওয়া হয় আত্মীয়দের। কাদের এখন স্নাতক সম্পন্ন করার দিকে মনোনিবেশ করছেন এবং ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।